আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সাম্প্রতিক কয়েক মাসে হঠাৎ করে যেন স্বর্ণ নিয়ে এক অদ্ভুত ধরনের মাতামাতি শুরু হয়ে গেছে। Price of gold closing above $4,000. reaching heights it has never seen. এর কারণ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম যেন এক রকেটের গতিতে বাড়ছে। কখনো সেটা পূর্বের সকল রেকর্ড ভাঙছে, তো কখনো আবার সামান্য পতন দেখেই বিনিয়োগকারীদের মধ্যে শুরু হচ্ছে নানা জল্পনা। I'm a fan of it. I have a ton of gold. And I would buy them and I would set them aside. এই উঠাপড়া কিন্তু কেবল গহনা তৈরির বাজারের খবরই নয়, এর পেছনে লুকিয়ে আছে পৃথিবীর ভূ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বিশ্বশক্তির ভারসাম্য রক্ষার এক বিশাল রহস্য। কেউ বলছে ডলারের পতন আসছে, তো কেউ আবার বিশাল পরিমাণ স্বর্ণ কিনছে আর ভাবছে এটাই বোধহয় ভবিষ্যতের সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। এক কথায় বলতে পারেন পৃথিবীতে গোল্ড ওয়ার শুরু হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করে এই প্রাচীন ধাতুটির প্রতি বিশ্বের নজর এতটা বেড়ে গেল? কেন বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভে ডলারের পাশাপাশি স্বর্ণের মজুদ বাড়াতে শুরু করেছে? যখন যুদ্ধ, মুদ্রাস্ফীতি আর অর্থনীতির মন্দার গুঞ্জন শোনা যায়, তখন কেন মানুষ সব ছেড়ে এই চকচকে ধাতুর দিকেই ঝুঁকছে? আসলে সত্যি বলতে সোনা কখনোই শুধু একটি ধাতু ছিল না, এটি ছিল আস্থা, ক্ষমতা এবং স্থিতিশীলতার প্রতীক। কাগজের নোটের মূল্য সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের প্রতি জনগণের বিশ্বাসের উপর নির্ভর করে, কিন্তু সোনা এর মূল্য এর নিজস্ব বিরলতা এবং বিশ্বজনীন গ্রহণযোগ্যতার উপর দাঁড়িয়ে। যখন এই পৃথিবীতে অস্থিরতা বাড়ে, যখন ডলারের মতো প্রধান মুদ্রাগুলো দুর্বল হতে শুরু করে, তখন এই স্বর্ণই হয়ে ওঠে সবচেয়ে নিরাপদ আশ্রয়। এই মুহূর্তের মাতামাতি বা আলোচনা আসলে এটাই প্রমাণ করছে যে কয়েক হাজার বছর পরেও সোনা তার নিয়ন্ত্রণ হারায়নি, বরং নিজের ক্ষমতা আরও বাড়িয়েছে। কি অদ্ভুত, তাই না? একটা ধাতুই কিনা আজ পৃথিবীর ভাগ্য নিয়ন্ত্রণ করছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে? কেন তেল নয়, কেন ডায়মন্ড নয়, বরং সোনাই হয়ে গেল পাওয়ার আর ট্রাস্টের প্রতীক? তবে সত্যি কি গোল্ডই পৃথিবীকে কন্ট্রোল করছে? তা না হলে কেন আমেরিকা থেকে শুরু করে চীন সবাই স্বর্ণের পেছনেই ছুটছে? দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর পেতে চলছেন আমাদের আজকের ভিডিওতে, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর বুকে আজ পর্যন্ত যত স্বর্ণ খনন করা হয়েছে তার সবটুকু এক জায়গায় জড়ো করলে ওয়াশিংটন ডিসির মধ্যে দাঁড়িয়ে থাকবে মাত্র 22 মিটার লম্বা একটি কিউব। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে যত রাজ্য, সাম্রাজ্য, সভ্যতা সোনা ব্যবহার করেছে, সব মিলিয়েও সেটার পরিমাণ এতটাই কম যে পুরো মানব সভ্যতার স্বর্ণভাণ্ডার এক ভবনের সমান জায়গাতেই ফিট হয়ে যাবে। এবার আসুন দেখা যাক এই সোনা কোথায় কোথায় ব্যবহার হয়। মানব ইতিহাসে যত সোনা উত্তোলন হয়েছে তার প্রায় 45% চলে গেছে অলংকার বা গহনার জগতে। এর মধ্যে 22% ব্যবহৃত হয় সোনার বার কিংবা কয়েনে, 17% রয়েছে সরকারি রিজার্ভে এবং ইলেকট্রনিক খাতে ব্যবহৃত হয়েছে মাত্র 6%। এবং বাকি 10% ছড়িয়ে ছিটিয়ে আছে আরও বিভিন্ন খাতে, যেমন চিকিৎসা বিজ্ঞানে দাঁতের ফিলিং থেকে শুরু করে কিছু স্পেশাল সার্জারিতেও ব্যবহৃত হয় স্বর্ণ। তবে গভর্নমেন্টের আন্ডারে থাকা স্বর্ণগুলো এতটাই কঠোর নিরাপত্তার আন্ডারে রাখা হয়েছে যে সেগুলো দুষ্কৃতিকারীদের হাতে পড়া প্রায় অসম্ভব। তাহলে প্রশ্ন হলো, কী কারণে মানুষ সোনার প্রতি এমন অন্ধ আকর্ষণ বোধ করে? এই প্রশ্নটির উত্তর পেতে গেলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 450 কোটি বছর আগে। আমরা প্রায় সবাই জানি সোনা আসে খনি থেকে, কিন্তু এই সোনা খনিতে এলো কিভাবে? এটা কি সত্যি পৃথিবীর নিজস্ব সম্পদ, নাকি এর আগমন হয়েছিল অন্য কোনো মহাজাগতিক উৎস থেকে? বিজ্ঞানীদের কাছে এই রহস্যের সমাধান এক শ্বাসরুদ্ধকর মহাজাগতিক তত্ত্বের মধ্যেই লুকিয়ে আছে, যার নাম লেডভেনিয়ার হাইপোথিসিস। গবেষকরা মনে করেন পৃথিবী যখন একটু ঠান্ডা হয়ে তার প্রাথমিক ভূত্বক তৈরি করছিল, ঠিক সেই সময়ই মহাকাশ থেকে শুরু হয় এক ভয়ঙ্কর সোনার বৃষ্টি। কোটি কোটি বছর ধরে ছোট বড় অজস্র অ্যাস্টেরয়েড এবং উল্কাপিণ্ড আছড়ে পড়তে থাকে পৃথিবীর বুকে। আর এই অ্যাস্টেরয়েডগুলো কোথেকে এসেছিল জানেন?
আমাদের সৌরজগৎ সৃষ্টির বহু আগে দূর মহাকাশে দুটো নিউট্রন নক্ষত্রের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছিল, যাকে বলা হয় কিলোনোভা। এবং সেই অবিশ্বাস্য বিস্ফোরণের ফলেই সৃষ্টি হয়েছিল সোনা ও প্লাটিনামের মতো অতি ভারী ধাতুগুলো। আর সেই স্বর্ণকণাগুলোই অ্যাস্টেরয়েডের মাধ্যমে ভেসে এসেছিল পৃথিবীর দিকে। হ্যাঁ, আমাদের হাতে থাকা প্রতিটি সোনার গহনা আসলে বহু কোটি বছর আগে বিস্ফোরিত হওয়া এক মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষ। এইভাবেই সোনা পৃথিবীর একটি অংশ হয়ে ওঠে। একটা সময় পৃথিবীতে যখন টাকার কোনো অস্তিত্বই ছিল না, মানুষ তখন বিনিময় করত জিনিসের বদলে জিনিস। এক মুঠো লবণ দিয়ে এক খণ্ড কাপড় বা একটা গরুর বিনিময়ে কয়েক ঝুড়ি সবজি। কিন্তু এই ব্যবস্থার একটা বড় রকম সমস্যা ছিল। সব জিনিসের মূল্য তো সমান নয়, আর তার চেয়েও বড় সমস্যা ছিল লবণ নষ্ট হয়, গরু মরে যায়, আর এই জিনিসগুলো বহন করা ছিল একেবারে ঝামেলার। তখনই মানুষ খুঁজতে শুরু করলো এমন কিছু যা নষ্ট হবে না, সহজে বহন করা যাবে এবং সবার কাছে সমানভাবে মূল্যবান মনে হবে। আর এই অনুসন্ধান থেকেই মানুষের মাথায় আইডিয়া আসলো যে তারা তো চাইলে স্বর্ণকেও বিনিময়ের মাধ্যম হিসেবেই ব্যবহার করতে পারে। এভাবেই সময় গড়ালো, সভ্যতা এগোলো। 1800-এর দশকের দিকে এসে এই বিশ্বাস আরও প্রাতিষ্ঠানিক রূপ নিল সোনার মান বা গোল্ড স্ট্যান্ডার্ড নামে। এর মানে ছিল প্রতিটি দেশের মুদ্রা সরাসরি নির্ভর করবে তাদের সোনার ভাণ্ডারের উপর। উদাহরণস্বরূপ 1900 সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে প্রতিটি $20 পেছনে নিশ্চয়তা ছিল 1 আউন্স খাঁটি সোনা। অর্থাৎ আপনি চাইলে ব্যাংকে গিয়ে সেই টাকার বদলে সমান পরিমাণ সোনা হাতে নিতে পারতেন। এই নিয়মই সোনাকে পরিণত করেছিল পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য মুদ্রায়। এক কথায়, যত বেশি সোনা তত বেশি শক্তিশালী অর্থনীতি। এটাই ছিল তখনকার অঘোষিত আইন। দেশগুলো নিজেদের ভল্টে সোনা জমাতে শুরু করলো, কারণ তারা জানত যতক্ষণ সোনা আছে ততক্ষণ তাদের ক্ষমতা অটুট। কিন্তু এখানেই জন্ম নিল একটি প্রশ্ন, আর তা হলো, যেই সোনা একসময় মানুষের বিশ্বাসের প্রতীক ছিল, সেই সোনাই কি পরে মানুষের অর্থনৈতিক দাসত্বের কারণ হয়ে দাঁড়ায়? কারণ সময়ের সঙ্গে সঙ্গে সোনার এই বিশ্বাসভিত্তিক মানই তৈরি করেছিল এক বৈশ্বিক অর্থনৈতিক জটিলতা, যার প্রভাব আজও টিকে আছে আধুনিক ব্যাংকিং সিস্টেমে। কিন্তু 1907 সালে নিউ ইয়র্কে একের পর এক ব্যাংক ভেঙে পড়ছিল। জনগণ আতঙ্কিত হয়ে পড়ছিল, কারণ অর্থনীতি ছিল ভেঙে পড়ার পথে। এই ভয়াবহ আর্থিক প্যানিক থেকে মুক্তি পেতে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকেরা ভাবলেন, দেশের টাকা এবং ব্যাংক ব্যবস্থার উপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আনতেই হবে। এই সিদ্ধান্তের ফলেই 1913 সালে জন্ম নিল ফেডারেল রিজার্ভ, বা সংক্ষেপে দ্য ফেড। ফেডারেল রিজার্ভের লক্ষ্য ছিল একটাই, আর তা হল অর্থনীতিতে স্থিতিশীলতা আনা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই প্রতিষ্ঠান শুধু একটি ব্যাংক নয়, বরং পুরো অর্থনীতির নিয়ন্ত্রণ কক্ষে পরিণত হয়। তারপর এলো 1930 সালের গ্রেট ডিপ্রেশন, ইতিহাসের ভয়াবহতম অর্থনৈতিক বিপর্যয়। 1929, the financial house of cards collapses, and the overinflated stock market plunges into a Great Depression. বাজার ভেঙে পড়ছিল, বেকারত্ব বাড়তে শুরু করেছিল, মানুষ ব্যাংকে গিয়ে তাদের সোনা তুলতে শুরু করলো। কিন্তু সমস্যা ছিল, সরকারের হাতে তখন যথেষ্ট পরিমাণে গোল্ড রিজার্ভ ছিল না, কারণ তখনও প্রতিটি ডলারকে সমর্থন দিতে সোনার সমপরিমাণ মজুদ রাখতে হতো। অর্থাৎ যতটা সোনা ততটাই টাকা। ফলে সরকার চাইলেও বেশি অর্থ ছাপতে পারছিল না। এ কারণেই অর্থনীতি প্রায় অচল হয়ে যাচ্ছিল। এই অবস্থাকে সামাল দিতেই 1933 সালে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ঘোষণা করলেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি একটি এক্সিকিউটিভ অর্ডার জারি করলেন, যেখানে আমেরিকানদের নির্দেশ দেওয়া হলো নিজেদের হাতে থাকা সব সোনা সরকারকে জমা দিতে। এই সিদ্ধান্তের পরই আমেরিকা গোল্ড স্ট্যান্ডার্ড বা সোনার মানদণ্ড থেকে সরে আসে এবং শুরু হয় এক নতুন যুগ, ফিয়াট মানি এর যুগ। ফিয়াট মানি মানে এমন মুদ্রা যার মূল্য নির্ভর করে সরকারের এবং জনগণের মধ্যকার বিশ্বাসের উপর, সোনার উপর নয়। আজ আপনি যে $100 নোট হাতে ধরেন, সেটার পেছনে কোনো সোনা নেই, আছে শুধু সরকারের প্রতিশ্রুতি। ইন গড উই ট্রাস্ট অ্যান্ড ফেডারেল রিজার্ভ নোট নামে এক অদৃশ্য বিশ্বাস ব্যবস্থা। অর্থাৎ এখন টাকা তৈরি হয় সোনার ওজন দেখে নয়, বরং সরকারের নীতির সিদ্ধান্তে।
এভাবেই ধীরে ধীরে অর্থনীতিতে আসে এক নতুন ধরনের কন্ট্রোল সিস্টেম। অনেকেই বলেন এটাই আধুনিক অর্থনীতির গোল্ডলেস ইলিউশন, যেথায় ট্রাস্টই হলো নতুন গোল্ড। কিন্তু এ তো কেবল ছিল কয়েনের এক সাইড। তবে যদি কয়েনের অন্য সাইডে লক্ষ্য করা যায় তাহলে যে কারোই মাথা ঘুরে যাবে। কারণ একদিকে যখন পৃথিবীর বেশিরভাগ দেশ নিজেদের ইচ্ছে মতো কাগজের টাকা ছাপানোয় ব্যস্ত, অন্যদিকে এখনও সোনা নিয়ে এক অদৃশ্য প্রতিযোগিতা, তা আবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুটো দেশের মধ্যে। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন। দুই দেশই জানে ডলারের কাগজ যতই ছাপানো হোক না কেন, সত্যিকারের ক্ষমতা এখনও লুকিয়ে আছে সেই পুরনো ধাতব রাজা গোল্ডের হাতে। আপনি হয়তো ভাবছেন, যদি সরকার যখন খুশি টাকা ছাপাতে পারে তাহলে সোনা নিয়ে এত মাতামাতি কেন? কারণ টাকা ছাপানো মানে কেবল সংখ্যা বাড়ানো, কিন্তু সেই সংখ্যার পেছনে আস্থা ধরে রাখতে পারে কেবল সোনা। যখন একটি দেশ অতিরিক্ত টাকা ছাপে তখন মুদ্রাস্ফীতি হয়, টাকার মূল্য পড়ে যায়। কিন্তু সোনার মান, সেটা কখনোই মুদ্রাস্ফীতির কাছে মাথা নত করে না। বরং যত বেশি অর্থ ছাপানো হয় ততই মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে দৌড়ায়। এবং চীন এই সত্যটা অনেক আগেই বুঝে গেছে। তারা জানে যতক্ষণ পর্যন্ত ডলার বিশ্বের রিজার্ভ মুদ্রা থাকবে ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে এগিয়ে থাকবে। তাই গত এক দশকে চীন তার গোল্ড রিজার্ভ ভয়ঙ্কর গতিতে বাড়াচ্ছে। তাদের লক্ষ্য একটাই, আর তা হলো ডলারের নির্ভরতা কমানো এবং ভবিষ্যতের সংকটে নিজেদের অর্থনীতি সোনায় মুড়িয়ে রাখা। অন্যদিকে যুক্তরাষ্ট্রও বসে নেই। যদিও তারা কাগজের টাকা ছাপতে পারে যখন খুশি, কিন্তু তারা জানে বিশ্ব যদি একদিন ডলারের উপর থেকে বিশ্বাস হারায় তখন একমাত্র সোনাই হবে শেষ ভরসা। এ কারণেই আমেরিকা আজও বিশ্বের সবচেয়ে বড় সরকারি সোনার মালিক। তাদের ভল্টে মজুদ আছে ৮,০০০ টনেরও বেশি স্বর্ণ। অর্থাৎ ফিয়াট মানিয়ের যুগেও গোল্ডই শেষ ট্রাম্প কার্ড। এবং আমেরিকাকে টেক্কা দিতে চীন, রাশিয়া, ভারত এই দেশগুলো গত কয়েক বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে স্বর্ণ কিনে চলছে। শুধু 2023 সালেই চীন তাদের কেন্দ্রীয় রিজার্ভে যোগ করেছে প্রায় 225 টন স্বর্ণ। বিশ্ব ব্যাংক এবং IMF এর রেকর্ড অনুযায়ী এটি গত 5 দশকের মধ্যে সবচেয়ে দ্রুত স্বর্ণ ক্রয়ের হার। এ যেন আধুনিক যুগে স্বর্ণের এক প্রত্যাবর্তন, যাকে বলা যায় নতুন এক গোল্ড রেনেসা। সেই সাথে চীন শুধু নিজের দেশে সোনাই জমাচ্ছে না, বরং আফ্রিকা, লাতিন আমেরিকা, এমনকি মধ্যপ্রাচ্যের সোনার খনিতেও বিনিয়োগ করছে। তারা তৈরি করছে এক নতুন অর্থনৈতিক নেটওয়ার্ক, যেখানে সোনা হতে পারে ভবিষ্যতের নির্ভরতার মুদ্রা। কিন্তু প্রশ্ন হলো, কেন এই প্রত্যাবর্তন? কারণ একটাই, বিশ্বাস। ডলার, ইউরো, ইয়েন সবকিছুই এখন রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ভরা। কিন্তু স্বর্ণ, এটি কোনো সরকারের হাতে নিয়ন্ত্রিত নয়। সীমাহীন যুদ্ধ, মুদ্রাস্ফীতি কিংবা রাজনৈতিক সিদ্ধান্তে তার মূল্য হারায় না। স্বর্ণ তাই আবারও হয়ে উঠেছে নিরাপত্তার প্রতীক, এক প্রকার অ্যান্টি ফিয়াট অস্ত্র। বিশ্লেষকরা বলছেন চীন চাইছে এমন একটা ব্যবস্থা যেখানে সোনা সমর্থিত ট্রেড হবে আর ডলারের আধিপত্য ধীরে ধীরে কমে যাবে। এখন প্রশ্ন হলো, যেই স্বর্ণকে ঘিরে এত মাতামাতি, ভবিষ্যতে সেই স্বর্ণের জায়গা কোথায়? বিশ্লেষকরা বলছেন আমরা হয়তো এমন এক সময়ের দিকে এগোচ্ছি যেখানে ডিজিটাল কারেন্সি আর স্বর্ণ একসাথে টিকে থাকবে। ভাবুন তো, যদি আগামী দিনে বিশ্বের আর্থিক ব্যবস্থা ব্লকচেইনে চলে যায়, তাহলে সেই ব্লকচেইনের ব্যাকআপ ভ্যালু হিসেবেও থাকতে পারে গোল্ড কয়েন, যেখানে প্রতিটি ডিজিটাল কয়েনের পেছনে থাকবে আসল স্বর্ণের রিজার্ভ। রাশিয়া এবং চীনের সাম্প্রতিক চুক্তিগুলো কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। তারাও চায় ডলারের একটা বিকল্প তৈরি করতে, এমন এক অর্থনৈতিক মুদ্রা যার ভিত্তি হবে গোল্ড ব্যাক সিস্টেম। আর এটি যদি সত্যি হয় তবে ভবিষ্যতের অর্থনীতি হয়তো আবারও ফিরে যাবে সেই পুরনো মূলনীতিতে, মানি ইজ পেপার বাট ভ্যালু ইজ গোল্ড। তবে সবকিছুর মধ্যেই অনিশ্চয়তা আছে, কারণ স্বর্ণের খনি সীমিত আর বিশ্বব্যাপী চাহিদা ক্রমাগত বাড়ছে। তাই অনেক বিশ্লেষকই মনে করেন আগামী 2 দশকে স্বর্ণের দাম হয়তো ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। তবে কেউ কেউ মনে করেন প্রযুক্তি যখন বিকল্প রেয়ার মেটাল আবিষ্কার করবে তখন হয়তো স্বর্ণের প্রভাব কমতেও পারে। অর্থাৎ ভবিষ্যৎ এখনও লিখে ফেলা হয়নি, কিন্তু একটা জিনিস একদমই নিশ্চিত, যতদিন মানুষ মূল্য আর নিরাপত্তা খুঁজবে ততদিন স্বর্ণের রাজত্ব শেষ হবে না। প্রাচীন মিশরীয় ফেরাউনদের সময় থেকে আজকের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ পর্যন্ত স্বর্ণই একমাত্র জিনিস যার সামনে শত সাম্রাজ্য নত হয়েছে।
যুগ বদলেছে, মুদ্রা বদলেছে, কিন্তু স্বর্ণের দীপ্তি কখনো কমেনি। হয়তো ভবিষ্যতে আমরাও ডিজিটাল গোল্ড নামেই নতুন এক যুগে প্রবেশ করব, যেখানে মূল্য, শক্তি আর আস্থা সবকিছু আবারও ঘুরে আসবে সেই সোনালী কেন্দ্রের চারপাশে। কারণ এই পৃথিবীতে যার হাতে গোল্ড, তার হাতেই থাকে কন্ট্রোল। This is not just the story of a metal, it's a story of power, trust and control written in gold. সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।